চিত্তচিরে চৈত্র মাস লিখেছেন মম সাহা। পর্ব ২। বাহার ভাই উত্তর দিলেন না। মনের সুখে গিটারে টুংটাং সুর তুললেন। লোকটা যেন সব কিছু নিজের মন মর্জি মতো চালাবেন। তার যখন বলতে ইচ্ছে হবে বলবেন, শুনতে ইচ্ছে হলে শুনবেন, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাটুকু করবেন না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর সিঁড়ির কিনারায় নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো। এসব দিক বিবেচনা করে আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল বোধ করি তার। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হয় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করে না। তবে ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারীর সত্তার সব গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। তিনি চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছেন। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধানী বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসিটা প্রশস্ত হলো। একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহার ভাইয়ের চিলকুঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহার ভাইয়ের পিছনে এসে দাঁড়ালো। বাহার ভাই ঘুরলেন না ওহির দিকে, আগের স্থানে দাঁড়িয়ে থেকে নরম কণ্ঠে বললেন, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালেন না বাহার ভাই, এমনকি কোনো প্রক্রিয়াও দেখালেন না। বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, আচ্ছা নকল মানুষ, তা নকল হলেও বা কি? তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটেছে। চিত্রা টিনেজার, আবেগের বয়স ওর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আপনি আমার মতন মেয়েকেও ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই। আপনি জলজ্যান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করেছে আর আমি বুঝে। ওহির শেষ দিকের কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহার ভাই কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তার ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে দিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল। তারপর বাহার ভাইয়ের দিকে কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, একটি লাইন আছে না, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। কথাটি শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ালো না ওহি। ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন এত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে, ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহার ভাইয়ের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহার ভাইয়ের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে তিনি আসল ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেলেন নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়লেন। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ভাই ছুঁয়েও দেখলেন না সেই সব, বরং গলা ছেড়ে গাইলেন, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই পঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নজরুল সদাগর চোখ মুখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাতবিরাতে ওর দস্যিপনা বন্ধ করলে আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নজরুল সদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উঠলে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর সে যে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটা যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই ছোঁয়াচে রোগ, যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে।
কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে, তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহিয়াপার সাথে দেখা হলো চিত্রার। ওহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল, ছুটে গেল ওহিয়াপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহারবাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছেন। দুনিয়ায় যেন তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহারবাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো মেয়েটা। ওহিয়াপা শুনে ফেলল না তো? ভয়ে ভয়ে ওহিয়াপার দিকে তাকাতেই দেখল সে ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে যেন বাঁচল সে। দুই একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপুর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নিল। ততক্ষণে ওহিয়াপা আর চেরি বেশ খানিকটা সামনে চলে গিয়েছে। চিত্রার জন্য সেখানে গিয়ে দাঁড়ালো। বাহারবাই সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহারবাই কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হয়ে গেল। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার বিস্ময় কাটিয়ে ছুটে এলো মেয়েগুলোর কাছে। বাহারবাইও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোনো রকমে টেনে নিয়ে এসে দাঁড়ালেন মাটিতে লুটিয়ে পড়া চেরির কাছে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়ে নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এ মুহূর্তে অনেক অপ্রত্যাশিত কাজ। বাহারবাই চেরিকে কোলে তুলে নিলেন আর চিত্রার হাত ধরে টেনে তুললেন। লোকটা বোধহয় এ প্রথম এতটা হতভম্ব হয়েছেন। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বললেন, ওঠো তো, এখানে বসে থেকে কোনো সমাধান হবে না, ওঠো দ্রুত, তুমি না অনেক সাহসী, ওঠো, চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কে নিউরনে ঝড় তুলল। সাথে সাথে সে উঠে দাঁড়ালো। ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করল বাহারবাইকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহারবাই? বাহারবাই ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালেন। চিত্রাদের বাড়িতে এসেছেন পুরো 12 মাস সম্পূর্ণ হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি তার। কখনো তাকানোর প্রয়োজন বোধ করেননি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণের জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি, তার হাতে বড় বড় 2টি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারবাইয়ের দিকে এগিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলল, বাহারবাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিকশায় আসছি। পানি ঢালা থামবেন না কোনোভাবেই। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহারবাই মুগ্ধ হলেন। মুগ্ধতা কাটিয়ে তিনি পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলেন রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিকশায় গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে আছি ওহি আপা তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নার আরও শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না।
হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটাল তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচয়ের ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটি আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতা হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা, প্রায় বড় চাচিও কাঁদছেন। কেবল কাঁদছেন না চিত্রার মা, চোখ মুখ তার শক্ত ও কঠিন। মা জাতির চোখ মুখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলা হয়েছে। বরাবরই তিনি একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক তার উল্টো। তিনি বরাবর ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষান আর দিহানও কাঁদছে। বোনেদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ঔষধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছেন বাহার ভাই। চেরির বাবা প্রবাসী, তাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হতেই তিনি রওনা হয়েছেন আসার জন্য। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার ভাই কোনো রকম অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছেন চঞ্চল গতিতে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা রুমে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে ওহিকে শিফট করা হয়েছে একটা ক্যাবিনে, কারণ ভয়ানক এই পানীয় কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনেদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলেন নজরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়লেন, চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলো বাহার ভাইয়ের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুরিখানায়। ওদের খবর জানায়নি এখনও। বাবা, চিত্রারও বাঁ হাতটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নজরুল সওদাগর কিছুটা তীব্র বোধ করলেন ছেলের জবাবে। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরেও নিতে পারবে না। অবশেষে টানটান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলেন ডাক্তার। সকলে তখন হুড়মুড় করে উঠে ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রথম প্রশ্নটা বাহার ভাই করলেন, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে গুটিয়ে থাকা পরিবারটির দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়ায় অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাঁ হাত পুড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থা ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে, তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রা ওই বাড়ির প্রাণ। তাদের স্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছেন, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, তখন মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছেন মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, তৃষান সবাই গেল। এমনকি এতক্ষণের কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। একরকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরল। এতক্ষণে শক্ত, দৃঢ়, মানবীয় মেয়েটার অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিলেন। খুব যত্নে চুমু এঁকে দিলেন। চিত্রা মাকে দেখে অস্পষ্ট সুরে শুধালো, আমার চেরি কেমন আছে আম্মু?
অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছেন। চিত্রার মাথায় হাত বুলিয়ে তীক্ষ্ণ স্বরে জবাব দিলেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে উঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো, ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যা কথা বলার প্রয়াস চালিয়েছেন সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলেন ওর বাবা নুরুল সদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোনো বখাটের ছেলের সাথে আজ ঝামেলা করেছ, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময় এই প্রশ্নটা নেহাতি বেমানান মনে হলো। চিত্রা কেবল ফেলফেল করে নিজের বাবার পানে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলেন, ধমকে বললেন, তুমি নিজেই যে বিপদ ডেকেছ, তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলেটার সাথে ঝামেলা করেছ সেই এই কাজটা করেছে। নিজে যে বিপদ এনেছ এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই দুটি মেয়ের জন্য। পুড়লে তুমি একাই পুড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সদাগরকে দেখে গেল। বারবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এ অবস্থায়। নীরবতাকে আরেক ধাপ অবাক করে ক্যাবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠলেন, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল শরীরে পড়া অ্যাসিডও তাকে বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ার প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি? কেবল ক্ষত বয়ে বাড়ানো ছাড়া। মরার মতো বাইচা আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর। যে যার মতন আঘাত দিচ্ছে, পারছে যত দূর। গিটারের শব্দটা থামল। পরিবেশে তখনও অভিযোগের সুর ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শো শো করা বাতাসের কারণে মাঝে মাঝেই গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি মোটেও। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটি লাগছে। বাহার ভাই চোখ মুখ কুঁচকালেন। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশিই ভালো। হুট করেই ভীষণ ধোঁয়া উড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহার ভাইয়ের ক্ষেত্রে তাই ঘটল। বিরক্তিতে কপাল কুঁচকালেন মানুষটা। দুপুরেই তো সিগারেট শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হলো না। এই মুহূর্তে সিগারেটটা বেশিই প্রয়োজন বোধ করলেন। হয়তো পানসের আটটাকে ধোঁয়ায় উড়িয়ে দিয়ে বিষণ্ণতা কমানোর খানিকটা চেষ্টা করবেন। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটার অনেক অংশই ভিজে গিয়েছে। সেই দিকে খেয়াল দিলেন না বাহার ভাই, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলেন। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাইরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভিতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেন গেট পার হয়ে বাইরে যেতে নিবেন, তখনই চিত্রাদের বৃদ্ধ দারোয়ান বাহার ভাইকে ডাক দিলেন, বাহার চাচা, আম্মা জানগো খবর কি? আপনি তো দেখে আইছেন, তাই না? যেতে যেতেও থমকে দাঁড়ালেন বাহার ভাই। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালেন। রাতের রাস্তায় সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহার ভাইয়ের। অনেকটা এগিয়ে গিয়েছিলেন বলে লোকটি থেকে তার অবস্থান প্রায় 7-8 হাত। বাহার ভাই পিছিয়ে এলেন। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুল গুলানের এই অবস্থা, আমি কেমনে কইরা সুখের নিদ্রায় যামু কন? লোকটার কথায় বাহার ভাই কিঞ্চিত অবাক হলেন। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমাননি, অথচ তিনি দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিলেন। অদ্ভুত। কইলেন না তো চাচা, আম্মারা ভালো আছে? বাহার ভাই মুখ ছোট করলেন। বিরস মুখে উত্তর দিলেন, না চাচা, ততটা ভালো নাই। তবে ওহির অতটা ক্ষতি হয়নি। সে কাল পরশু বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রার অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটি ফেলফেল করে কেঁদে দিলেন। চোখের পানিগুলো বাহার ভাইয়ের কাছে মুক্ত দানার মতো লাগলো।
কেবল নির্নিমেষ তাকিয়ে রইলেন ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে থাকা অগাধ ভালোবাসাটা ঠিক বোঝা যাচ্ছে। বাহার ভাই লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলেন, আশ্বাস দিয়ে বললেন, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন, কান্না করে আর কী বা হবে। আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছলেন, তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে রইল গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বললেন, জানেন বাবা, এই বাড়ির বাচ্চাগুলোর প্রতি আমার অনেক টান। চাঁদনি, ওহি, তুহিন সবাই ছিল ঠান্ডা স্বভাবের, মুখে কোনো রাগ ছিল না বাচ্চাগুলার ছোটোবেলা থেকে। আর একদিকে চিত্রা আর চেরি মামুনি হইল চঞ্চল, কিন্তু চিত্রা মামুনির মনে মানুষের জন্য কত মায়া, সবসময় একটা হাসি দিয়ে আমার শরীরে খবর নিত। এমন মায়ায় মাখানো বাচ্চাগুলার এই দুর্দশা দীক্ষা অনেক খারাপ লাগে। কার ঘাড়ের পাপ কারে ধরল। শেষের কথাটুকু বাহার ভাইয়ের মনে দারুণ সন্দেহ জাগলেও তিনি তা প্রকাশ করলেন না, কারণ তিনি এতটুকু জানেন যে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খান সে বাড়ির খারাপ চাইবেন না কখনোই। হয়তো এখন অতি আবেগের বেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্য জাত এমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বেশে এদের বিবেকের মাঝে মাঝে কর্মক্ষমতার লোপ পায়। বাহার ভাই আবু চাচাকে ঘরে পাঠিয়ে দিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালেন। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই চারপাশটা বড় নিশ্চুপ ঠেকল। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নজরুল সওদাগরের হম্বিতম্বিতে। কোনো মতেই তিনি এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহার ভাইয়ের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হচ্ছিল। সে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, সেই বাবার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হয়েছিল। এমন গা জ্বালানো আদিক্ষেতা বাহার ভাইয়ের ঠিক সহ্য হয়নি, তাই তিনি রাত 11টার দিকেই চলে এসেছেন। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চাঁদনির বড় চাচাও চলে এসেছেন। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে, তিনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই, বড়লোকের অভিজাত্য এলাকা কিনা। বাহার ভাই চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তিকর শ্বাস ফেললেন। একটা বিদঘুটে রকমের গালি দিলেন তিনি। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পা দিয়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বললেন, শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য একটা সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেট যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকই ভাবসাব দিয়ে কী লাভ। সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে, নারী নেশায় টাকা উড়ায়, সব কিছু রাতে করে, দিনে এইসব বড়লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোঁয়া উড়ানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ আর খুশিতে লাথি মেরেই যেন এদের চিরখুশি। কথাগুলো বলতে বলতেই অনির্দিষ্ট গন্তব্যহীন পথে হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপরির মতন চায়ের দোকানটা খোলা পেলেন বাহার ভাই। সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিবেন, ঠিক তখনই তার মনে হলো যে সেই সময়ে অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। বাবার নিষ্ঠুর বাক্যে কী দারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টা পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালেন বাহার ভাই। অথচ বাহার ভাইয়ের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনের সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলেন একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললেন মানুষটা। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেলেন। করিডোরে মানুষ নেই তেমন। বাহার ভাই যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার ভাই যতটুকু জানেন, হসপিটালের নিচতলায় একটা বিরাট জায়গা আছে, সেখানে রুগীদের সাথে আসা মানুষেরা থাকেন। হয়তো চিত্রাদের বাড়ির বাকিরা সবাই সেখানে। বাহার ভাই ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার ক্যাবিনের সামনে দাঁড়ালেন। যেই না ক্যাবিনের দরজাটা খুলতে যাবেন, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই আপনি যে। তুহিনের কণ্ঠে মানুষটার ভরকে যাওয়ার কথা থাকলেও তিনি বেশ স্বাভাবিক রইলেন। দরজার হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালেন। অতঃপর গম্ভীর পুরুষালী কণ্ঠে বললেন, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের, তুমি বিশ্রাম করো।
তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট দুয়েক পেরুতেই ভারী ভারী শ্বাস ফেলল, বোধহয় ঘুমিয়ে পড়েছে। দরজাটা খানিক খুলতেই বাহার ভাইয়ের হুট করে মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। বেকার মনের উদাস ভাবনা যেমন হয় আর কি। যেই না তিনি হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিবেন, ঠিক তখনই পেছন থেকে মুমূর্ষ কণ্ঠে ডাক ভেসে এলো, বাহার ভাই। ডাক শুনে আর পা আগাতে পারলেন না বাহার ভাই। পিছনে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালেন। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে, অথচ ওর চোখে ঘুম নেই। কোন আশাতে জেগেছিল মেয়েটা। বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয়বার ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন মায়া মায়া ডাক ফিরিয়ে দেওয়ার দুঃসাহস বাহার ভাইয়ের ভিতর দেখা গেল না। তিনি ধীরগতিতে চিত্রার ক্যাবিনে প্রবেশ করলেন। কেমন হিমশীতল রুমখানা। বাহার ভাইয়ের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার ভাই যেতে যেতে একেবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালেন। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে নরম সুরে প্রশ্ন করলেন, কেমন আছো? এমন সময় অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ব্যথা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালোই থাকি। তা ঘুমাওনি কেন? বাহার ভাইয়ের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। মানুষটাকে বিব্রত বোধ করতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার ভাই হাসলেন। খুব সহজে হাসেন না লোকটা। আবার হয়তো হাসেন, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষেরা কখনো দেখেনি। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহার ভাইয়ের বেশ লাগলো। তাই লোকটাও উত্তরে বললেন, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে, কংক্রিটের হৃদয় তো আবেগ ছোঁয় কম। তোমার অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু আধটু কাটায় ঘা হলোই। এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পোড়ায় বাহার, সিগারেটের মতন নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করছে বোধ হয়। বাহার ভাই চিত্রার অসুস্থতার জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালেন। খুব তীক্ষ্ণ ও স্থির কণ্ঠে বললেন, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পোড়াবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। এই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘোর লেগে যাবে যে। তাই বাহার ভাই সেই মুখটার দিক থেকে চোখ ফিরিয়ে চলে যেতে যেতে ধীরস্বরে গাইলেন, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসাবাসি আর হবে না। চিত্রা সেই যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনেই প্রশ্ন তুলল, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর এলো না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছেন। বয়সন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি।